দেবাশিস বাবুর মেয়ে পারমিতা একটি ক্যারাটে স্কুল চালায়। পারমিতার মা মারা যাবার পর দেবাশিস বাবু আর দ্বিতীয় বিয়ে করেননি। আজ প্রায় 15 বছর দুই বাবা মেয়ে বাড়ির গৃহিণী ছাড়াই থাকে। পারমিতা স্কুল থেকে যা ইনকাম হয় তাতে তার সংসার ভালোভাবেই চলে যায়। তারা একটি অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত। নিজেদের প্রয়োজনীয় টাকাটুকু তারা খরচ করে এবং বাকি সমস্ত টাকা আশ্রমে দান করে। এভাবেই সুখ দুঃখ আনন্দ দিয়ে তাদের দিন কাটছিল। তবে দেবাশিস বাবুর মনে মেয়ের বিয়ে নিয়ে একটু চিন্তা ছিল। মা, কালকে রতন বাবু তার ছেলে আর স্ত্রী তোকে দেখতে আসছে। কালকে তুই একটু স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসবি, কেমন? বাবা, তুমি আবার আমার বিয়ে নিয়ে মাথা ব্যথা শুরু করেছো। তোমায় কতবার বলেছি আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। পাগল মেয়ে, ছেড়ে যাব না বললে হয়? তোর বিয়ে হয়ে গেলে তবেই তো আমি নিশ্চিন্তে চোখ বুজে থাকবো। আর তোর মাকে দেওয়া প্রতিজ্ঞাও তো পালন করতে হবে। এত সব ভেবো না তো বাবা, ভাগ্যে যা আছে তাই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আর কিছু আনতে হবে কিনা বলে দেবে। তুই শুধু একটু গরম গরম তেলে ভাজা নিয়ে চলে আসিস, বাকি ব্যবস্থা আমি করে রাখবো। পরের দিন পারমিতার ক্লাসে কয়েকজন নতুন স্টুডেন্টের অ্যাডমিশন হয়। এইসব কাজ করে তার একটু দেরি হয়ে যায়। এদিকে দেবাশিস বাবু বারবার তাকে ফোন করেন। কিরে মা, এখন বের হচ্ছিস? তোকে তো বললাম আজকে তাড়াতাড়ি চলে আসবি। এখন 4টে বাজে, ওরা তো মনে হয় 5টার দিকে ঢুকেই পড়বি। তুই কখন বাড়ি ফিরবি আর কখন তৈরি হবি? বাবা, আমি এক্ষুনি পৌঁছে যাব, তুমি টেনশন নিও না। ওদিকে সব তৈরি আছে তো? এরপর পারমিতা তাড়াহুড়ো করে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সে রাস্তা পার হতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ একটি দামি গাড়ি খুব দ্রুততার সঙ্গে তার সামনে এসে তাকে ধাক্কা দিয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে পারমিতার খুব চোট লাগে। পারমিতা ব্যথায় ছটফট করতে থাকে। কিছুক্ষণের মধ্যে রাস্তার কয়েকজন জড়ো হয় এবং তাকে নিয়ে হাসপাতালে যায়। খবর পেয়ে দেবাশিস বাবু ছুটে হাসপাতালে আসেন। ডাক্তার ম্যাডাম, আমার মেয়ে কেমন আছে? ও ভালো হয়ে যাবে তো? দেখুন, আপনার মেয়ের পায়ে সিরিয়াস একটা চোট লেগেছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, তবে ওকে সারা জীবন হুইল চেয়ারে সাহায্য নিতে হবে। ডাক্তার ম্যাডাম, দয়া করে একটু চেষ্টা করুন। মেয়েটার জীবন পুরো নষ্ট হয়ে যাবে। ওকে সারা জীবন এইভাবে থাকতে হবে নাকি? আমরা সব রকম চেষ্টা করেছি দেবাশিস বাবু, এর থেকে বেশি আমরা আর কিছুই করতে পারবো না। এরপর দেবাশিস বাবু কান্নাকাটি শুরু করেন। এদিকে যারা পারমিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল তাদের মধ্যে 2 জন সমাজসেবী দলের মেম্বার ছিল। তারা পুলিশে খবর দেয়। পুলিশ ইনভেস্টিগেশন চালিয়ে সুজয় নামে একটি বড়লোক বাড়ির ছেলেকে ধরে। সুজয় সেদিন ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। পারমিতাকে অ্যাক্সিডেন্ট করার পর সুজয় আর দাঁড়ায় না, গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সিসিটিভি ক্যামেরায় তার গাড়ির নাম্বার ধরা পড়ে এবং তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে জজ পারমিতার অবস্থা দেখে সুজয়ের জন্য একটি আদেশ দেন। আদেশ অনুযায়ী 3 দিনের মধ্যে সুজয়কে পারমিতার সঙ্গে বিয়ে করতে হয় এবং কোনোভাবেই তাকে কোনো রকম অত্যাচার করা যাবে না। কোর্টের নির্দেশ সুজয় অমান্য করতে পারবে না, তাই বাধ্য হয়ে মন্দিরে পারমিতাকে সুজয় বিয়ে করে। বিয়ের পর নতুন বউ নিয়ে যখন সে বাড়িতে যায়, তাকে দেখে সুজয়ের বোন দীপালি বলে, মা দেখো, তোমার খোড়া বৌমা এসে গেছে। এবার সোসাইটিতে কি মুখ দেখাবে সেটা তোমরাই বুঝে নাও। এটাই তো বাকি ছিল। কোথা থেকে এসব বোঝা আমার মাথায় এসে বসলো কে জানে। ছেলেটাকে এত করে বলি যে একটু সাবধানে থাকবি, তা না এমন ঝামেলা করলো যে এবার একে নিয়ে আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। দেখো মা, দাদার সেরকম কোনো দোষই নেই। এসব মেয়েরা নিজেরা ইচ্ছে করে বড়লোকদের ছেলেদেরকে ফাঁসানোর জন্য রাস্তায় ঘোরাফেরা করে। তারপর যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন সহানুভূতি পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে গিয়ে ভিক্ষা করে, আর তার ফলেই তো এত ঝামেলা। দীপালির কথা শুনে মনিকা দেবী পারমিতার কাছে গিয়ে রাগী গলায় বলেন, সারা পৃথিবীতে তুই আমার ছেলেকেই দেখতে পেয়েছিলিস? ওর সারাটা জীবন তুই নষ্ট করলি। তোর মতো মেয়েকে আমি আমার বাড়ির কাজের লোকও রাখি না, কিন্তু আজ ভাগ্যের দোষে তোকে বাড়ির বউ করতে হয়েছে। প্রথম দিন নতুন পরিবারের সদস্যদের এই ধরনের কথাবার্তা পারমিতার খুব খারাপ লাগে। নিজের ঘরে সে চলে যায় এবং কাঁদতে থাকে। এরপর সে সুজয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু সুজয় ঘরের ভেতরে আসে না। পারমিতা একাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পারমিতা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে বলে, মা, আপনার ছেলে সারা রাত বাড়ি ফেরেনি। আপনারা জানেন ও কোথায় আছে? এই ভিকিরি বাচ্চা, কে তোকে আমাকে মা বলার পারমিশন দিয়েছে? হ্যাঁ, তুই
তুই কি ভেবেছিস কোর্টের চাপে পড়ে তোকে এই বাড়িতে আনা হয়েছে বলে আমরা তোকে বাড়ির বৌমা হিসেবে মেনে নেব? তোর মতো ভিখিরিদেরকে না আমি আমার বাড়ির ভেতরেও ঢুকতে দিই না। শুধু আইনের জালে পড়ে এসব করতে হয়েছে আমাদেরকে। ওহ মা, তুমি সকাল সকাল আবার এসব নিয়ে বসে পড়লে। তাড়াতাড়ি আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দাও, আমি অফিসের জন্য বেরোবো তো। আমি ব্রেকফাস্ট করে দিচ্ছি। দিদি, তুমি কি খেতে পছন্দ করো বলো? এই, তুই কি আমার জন্য খাবার করবি রে? তোর মতো ভিখিরিদের হাতে না আমি কিছুই খাই না। মা, তুমি তাড়াতাড়ি খাবারটা করে দাও তো। কিছুক্ষণ পর পারমিতা তার প্রথম রান্নার জন্য পায়েস তৈরি করে। বাকি খাবারের সঙ্গে পায়েসটাও সে টেবিলে সাজিয়ে রাখে। সবাই খাবার খায়, তারপর পায়েসটাও খায়। মনিকা দেবী রান্নাঘরের থেকে এলে সুজয় বলে, মা, আজকের পায়েসটা তো খুব দারুণ বানিয়েছো। অনেকদিন পরে এত ভালো পায়েস খেলাম। পায়েস? আমি তো পায়েস বানাইনি। পায়েস কোথায় থেকে এলো? পায়েস আমি বানিয়েছি মা। আসলে আজ প্রথম রান্না তো আমার, আজ কিছু মিষ্টি জাতীয় জিনিস বানাতে হয়। আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মা তো কিছুই বলেননি, তাই আমি নিজে থেকে এটা বানিয়েছি। পারমিতার কথা শুনে সুজয় পায়েসের বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। তোমার সাহস কি করে হলো যে তুমি আমাকে এইসব জিনিস খাওয়াচ্ছ? মা, এ কখন রান্নাঘরে ঢুকে এইসব করেছে? তুমি দেখতেও পাওনি? ওর হাতের কোনো জিনিস আমার কাছে রাখবে না। ওকে আমার থেকে সব সময় দূরে রাখবে। আমি ওর মুখ দেখতে চাই না। কিরে, শুনতে পেয়েছিস তো আমার ছেলে কি বললো? যা এবার এখান থেকে সরে যা। পারমিতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে যতই চেষ্টা করছিল পরিবারটাকে নিজের মতো করে নেওয়ার, ততই তারা তাকে অপমান করে এবং দূরে সরিয়ে রাখে। সুজয় তার মুখ দেখতে পছন্দই করত না। যখনই পারমিতা তার সামনে এসে পড়তো, তখনই সুজয় তাকে উল্টোপাল্টা করে অপমান করত। পারমিতা একা একা কান্নাকাটি করত এবং নিজের মনের কষ্ট মনেই চেপে রাখত। এভাবেই দিন কাটে। কিছুদিন পর পারমিতার বাবা দেবাশিস বাবু তাকে দেখতে আসেন। বাবা, তুমি কেমন আছো বাবা? তুই কেমন আছিস রে মা? তুই ফোনও করিস না, খবরও নিস না। তোর জন্য তো মনটা খুব খারাপ লাগছিল, সেই জন্যই তো আমি এলাম। বাবা, আমার কাছে তো কোনো ফোন নেই, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। তুমি ভেতরে এসো, কি খাবে বলো। এমন সময় সুজয়ের বাড়ির সবাই সেখানে এসে উপস্থিত হয়। মনিকা দেবী বলেন, দেখো দেখো, একটা ভিখারি এসেছিল, সেটা কি কম ছিল যে তার বাবা এসে গেছে? বলি, এখানে কি নিতে এসেছো শুনি? মেয়েকে তো হুইল চেয়ারে করে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছো। এখন কি কতটা টাকা পয়সা জোগাড় করতে পেরেছে সেই হিসেব নিতে এসেছো? এসব আপনি কি বলছেন দিদি? আমি কেন আমার মেয়ের কাছ থেকে টাকা নিতে আসবো? আমরা কি ওরকম মানুষ নাকি? তোমাদের মতো ভিখিরিরা কিরকম মানুষ হয় সে আমি খুব ভালো করেই জানি। তোমার মেয়ের কাছ থেকে কোনো খবর তুমি পাবে না। যেমন আমাদেরকে ফাঁসিয়েছো, তেমন সারা জীবন তোমরা যন্ত্রণা ভোগ করবে। জামাই, আমি সত্যি বলছি, এসব তোমাদের ভুল ধারণা। আমার মেয়ে খুবই ভালো, আমরা কখনোই এরকম মনের মধ্যে আনি না। এই বুড়ো চুপ কর। তো সাহস কি করে হলো আমাকে জামাই বলার? ভিখারি কোথায়কার, বেরিয়ে যা আমার ঘর থেকে। শুধু কোট প্যান্ট পরা আছে বলে, না হলে তোদের মতো ভিখারিদের কিভাবে সাহায্য করতে হয় তা আমার ভালো করে জানা আছে। বাবা, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে এরা তোমাকে আরো অপমান করবে। তুমি প্লিজ আর এখানে এসো না বাবা। তুই এত কষ্টের মধ্যে আছিস, তা আমাকে একবারও জানালি না মা? তোকে আমি আর এরকম রাখতে পারবো না। তুই চল, তোকে নিয়ে আমি বাড়ি চলে যাব। আমার সঙ্গেই থাকবি, চল। আমি কোথাও যাব না বাবা, এটাই আমার বাড়ি, এটাই আমার সংসার। আমি আর এখান থেকে কোথাও যেতে পারবো না। তুমি চলে যাও, আর প্লিজ তুমি কখনো এখানে এসো না। দেবাশিস বাবু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মনিকা দেবী সুজয়কে আড়ালে ডেকে বলে, হ্যাঁ রে বাবা, এরা তো বড্ড ঝামেলা করছে। তুই কি এদেরকে কোনোভাবে বাড়ি থেকে তাড়াতে পারবি না? এই মেয়ে যতদিন এখানে থাকবে না, ততদিন আমাদের বাড়িতে শান্তি ফিরে আসবে না। কিছু তো একটা উপায় আছে নাকি? আমি সব রকম ব্যবস্থা করেছি মা। জানো তো, ডাইরেক্ট কিছু করলে কোর্ট আমাদের টার্গেট করবে, তখন আরো বেশি ফেঁসে যাব। একটা উপায় আছে, আমি দেখছি কি করা যায়। কি ব্যবস্থা? আমাকে বল। আমার বন্ধু বলছিল যে আমরা যদি দু একটা গুন্ডাকে ডেকে বাড়ি ডাকাতি রটিয়ে দিই, আর সেই ডাকাতগুলো ওকে তুলে নিয়ে যাবে বা খুন করবে, তাহলে আমাদের উপর কোনো দোষ পড়বে না, সব দোষ ওদের ঘাড়ের উপর চেপে পড়বে, আমরা বেঁচে যাব। হা হা হা। হ্যাঁ, এটা তো ভালো আইডিয়া। তুই কিসের জন্য অপেক্ষা করছিস? আর অপেক্ষা না মা, আমি আজকেই তাদেরকে ফোন করব। আমি এই মেয়েকে 1 মিনিটও সহ্য করতে পারছি না। এরপর সুজয় ফোন করে গুন্ডাদের সঙ্গে কথা বলে। তারা দুজন গুন্ডা ঠিক করে। মা, আজ 4 দিন পর ওরা আসছে। এই 4 দিন এই মেয়েটাকে একটু সহ্য করে নাও, তারপর বাড়িতে শান্তি আর শান্তি। এদিকে পারমিতা চিন্তা ভাবনা করে,
আমার বাবাকে যা অপমান করেছে তার বদলা আমি নেব। এরা ভেবেছে আমি অসহায় আর আমার সাথে যা ইচ্ছা তাই করবে, কিন্তু আমি এতটাও অসহায় নয়। আমি এতদিন সবাইকে ট্রেনিং দিতাম কিভাবে তারা নিজেদের দুর্বলতা কাটিয়ে অন্যদের সঙ্গে লড়াই করবে। আজ আমাকে নিজেকে নিজের ঢাল হতেই হবে। এরপর পারমিতা জেনে বুঝে রাতের বেলা সবার গেটের বাইরে তেল ফেলে রাখে। সকালে ঘুম থেকে উঠে মনিকা দেবী এবং সবাই সেই তেলে পা পিছলে পড়ে যায় এবং সবার চোট লাগে। বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল। কে এখানে তেল ফেলেছে? আমি যে উঠতেই পারছি না। মা তোমার কি হয়েছে? তুমি পড়ে আছো কেন? আরে বাবা কি স্লিপ! উফ! মা মা দেখো, আমিও পড়ে গেছি। আমারও খুব ব্যথা করছে মা। নিশ্চয়ই ওই মেয়ের কাণ্ড। আমাদেরকে মারার জন্য প্ল্যান করেছে ও। আরে আরে, আপনারা এভাবে বলছেন কেন? এখানে তো কোনো প্রমাণই নেই যে আমি তেল ফেলেছি। আর হ্যাঁ, আমার সাথে কিছু ঝামেলা করতে আসবে না, না হলে আমি এক্ষুনি পুলিশকে ডেকে না আপনাদেরকে জেলে ভরে দেব। কতদিন এভাবে পুলিশের ভয় দেখাস আমিও দেখব। আর মাত্র কটা দিন, তারপর তোকে তোর সঠিক ঠিকানায় পাঠিয়ে দেব একেবারে। মা একটু চুপ করো, ও সব বুঝতে পেরে যাবে। আপনারা কি বললেন? কটা দিন মানে? আপনারা আমার সাথে কি করবেন শুনি? তারা আর কেউ কিছুই বলে না। সবার খুব চোট লেগেছিল। দুপুরবেলা পারমিতা সবার জন্য রান্না করে সকলকে খেতে দেয়। খাবার খেয়ে মনিকা দেবী চিৎকার করে ওঠে, ওরে বাবারে, এ কি খাবার! এ তো মারাত্মক ঝাল। উফ, কি ঝাল লাগছে। আমাকে জল দাও, আমাকে জল দাও কেউ। মা এই খাবার আমি কি করে খাবো? কান থেকে তো ধোঁয়া বেরোচ্ছে। আমায় জল দিতে বলো মা। আহারে, খুব ঝাল লাগছে নিশ্চয়, কিন্তু জল তো নেই। সব জল শেষ হয়ে গেছে। এখন তো আপনারা কিছু করতেও পারবেন না। হিস, আপনাদের জন্য খুব খারাপ লাগছে। এই সব কিছু তুমি আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য করছো, তাই তো? আমাদেরকে এইভাবে চালিয়ে তুমি কি পাবে শুনে? আমাদেরকে একবার ভালো হতে দাও, তারপর আমরা তোমার মজা বোঝাবো। ঠিক আছে, যখন তোমরা ভালো হবে তখন দেখা যাবে। হ্যাঁ, এখন এই ঝাল খাবারই খাও, ঠিক আছে? দীপালি কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে রান্নাঘরে আসে, কিন্তু সেখানেও কোনো জল ছিল না। বাধ্য হয়ে সারাদিন তাদের জল না খেয়ে থাকতে হয়। সন্ধ্যাবেলা পারমিতা সবার ঘরে জল দিয়ে দেয়। এভাবেই পারমিতা সবাইকে একটু শাস্তি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে জানতো না তার জন্য বড় শাস্তি অপেক্ষা করছে। 4 দিনের মাথায় 4 জন গুন্ডা তাদের বাড়িতে আসে। রাতের অন্ধকারে তারা প্রথমে মনিকা দেবীর ঘরে ঢুকে যায় এবং তাকে বেঁধে ফেলে। আরে বাবা, তোমরা এখানে কেন এসেছো? আর আমাকে কেন এভাবে বাঁধছো? আমার জন্য তোমাদেরকে ডাকা হয়নি। ডাকা হয়েছে আমার বৌমার ওই ডান দিকে আমার বৌমার ঘর আছে, ওখানে যাও তোমরা। এমন সময় সুজয় এবং দীপালি সেখানে আসে। এই তোমাদের তো দুজনকে মাত্র টাকা দেওয়া হয়েছিল, তোমরা 4 জন কি করতে এসেছো? তোমাদের বাকি জনের টাকা কিন্তু আমি দেবো না। এই তো তোমরা আমাকে কেন বাঁধছো? দাদা, তুই এদেরকে ভালো করে বুঝিয়ে দিসনি কি করতে হবে? দেখ না এরা কি করছে। তোমরা যদি ঠিকঠাক কাজ না করো তাহলে তোমাদের বাকি পেমেন্ট আমি করবো না, বলে দিচ্ছি আগে থেকে। এই একদম চুপ, আর একটাও কথা বলে সব কটাকে শেষ করে ফেলবো। এরপর গুন্ডারা সুজয় এবং দীপালিকেও দড়ি দিয়ে বেঁধে দেয়। তারা যে আসল গুন্ডা ছিল এটা মনিকা দেবী, সুজয় এবং দীপালি জানতো না। তারা তাদের মাথার উপরে বন্দুক ঠেকিয়ে রেখেছিল এবং বাড়ির মধ্যে থেকে সমস্ত জিনিসপত্র সরিয়ে নিচ্ছিল। ঠিক এমন সময় হুইল চেয়ারে করে পারমিতা সেখানে আসে এবং গুন্ডাদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে বলে, তোরা কি পেয়েছিসটা কি? সোজা হয়ে সব কটা দাঁড়া, না হলে এক্ষুনি গুলি করে না সব কটার খুলি উড়িয়ে দেব। ও আচ্ছা, তাহলে তুই এ বাড়ির বউ। আমাদেরকে গুলি করার আগে তোর নিজের পরিবারটাকে একবার ভালো করে জানা উচিত ছিল। আরে এরা তো তোর জন্যই ভাড়াটিয়া গুন্ডা ডেকেছে, যাতে করে গুন্ডারা তোকে খুন করতে পারে, আর তুই এদের জন্য চিন্তা করছিস। খবরদার, আমার বাড়ির লোক সম্পর্কে আমি আর একটাও কথা শুনতে চাই না। তোদের ব্যবস্থা আমি করে দিয়েছি। এক্ষুনি পুলিশ এসে পড়বে আর তোদের সব কটাকে জেলের হাওয়া খাওয়াবে। এই কথা বলতে না বলতেই পুলিশ এসে হাজির হয়ে যায় এবং গুন্ডাদেরকে ধরে সেখান থেকে নিয়ে যায়। পারমিতা, তুমি আমাকে বাঁচালে কেন? আমি সত্যি সত্যি তোমাকে ধরানোর জন্য গুন্ডা ডেকেছিলাম। আমি সবটাই জানি, আর তোমরা আমাকে এত দুর্বলও ভেবো না। আজ আমি নিজের পায়ে দাঁড়াতে পারি না ঠিক কথা, কিন্তু আমি ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ন। আমাকে কোনো রকমের কোনো গুন্ডাই কাবু করতে পারবে না। আর তোমাদের ভাড়া করা গুন্ডা আমার ঘরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। পারমিতার কথা শুনে সবাই খুব অবাক হয়। তারা সবাই নিজের ভুল বুঝতে পারে। সবাই পারমিতার কাছে ক্ষমা চায়। পারমিতাও সবাইকে ক্ষমা করে দেয়।
এরপর থেকেই পারমিতা বাকি সবার কাছে নিজের গুরুত্ব বাড়িয়ে দেয় এবং সবাই পারমিতার কদর বুঝতে পারে। এভাবেই সুজয় এবং পারমিতার দূরত্ব শেষ হয়ে যায়। সুজয় তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করায় এবং বছর ঘুরতে না ঘুরতেই পারমিতা নিজের পায়ে দাঁড়াতে পারে। তাদের জীবনে আর কোনো রকমের সমস্যা থাকে না। সুতপা দেবী তার স্বামী রামবিনোদ ও তার 5 মেয়ে দীপ্তি, শিক্ষা, পারুল, সীমা ও রেশমার সঙ্গেই বাস করত। সুতপা দেবীর দেশের বর্ডারের কাছেই ঘর ছিল, তাই সাম্প্রতিক সে আর্মি ক্যাম্পে রান্না করার কাজ পেয়েছিল এবং কাজের সুবিধার্থে সুতপা দেবী রামবিনোদকেও রান্নার কাজে নিয়ে যেত। এমনই একদিন তারা দুজনেই কাজে বের হচ্ছিল। তখন, এই যে মা, তুমি আমাদেরকে তোমাদের সঙ্গে নিয়ে চলো না, আমরা 5 বোনে সারাদিন এই বাড়িতে থাকি, আর তোমরা না থাকাই আমরা তোমাদেরকে খুব মিস করি। হ্যাঁ মা, দিদি ঠিকই বলেছে, আমরাও আর্মি ক্যাম্প দেখতে চাই। শুনেছি ওখানে বীর সৈনিকরা থাকে, আর আমার না দেশের সৈনিক খুব ভালো লাগে, ওনারা সারাদিন দেশ সেবা করে। এই যে বন্ধুরা, তোমরা কারা কারা সৈনিকদের ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। সুতপা দেবী তার মেয়েদের মুখে এরকম কথা শুনে ও তাদের সৈনিকদের প্রতি ভালোবাসা দেখে খুবই খুশি হয়ে যায় ও সে হাসি মুখে বলে, না রে মা, তোদেরকে যেতে হবে না, আর তোরা ওখানে গেলে তোদেরকে ঢুকতেও দেবে না, কারণ ওখানে সিকিউরিটি খুব টাইট, শত্রুপক্ষ সব সময় সুযোগে থাকে, আর তাই কড়া নিয়মের মধ্যেই সকলকে চলতে হয়, বুঝলি? হ্যাঁ মা, বুঝেছি, তাহলে তোমরা তাড়াতাড়ি চলে যাও, এখন তোমাদের হয়তো দেরি হয়ে গিয়েছে। দীপ্তি এভাবেই বললে তখন সুতপা দেবী ও রামবিনোদ বাবু সেখান থেকে চলে যায়। এরপর তারা গিয়ে ক্যাম্পে রান্নাবান্নার কাজ করতে থাকে। ঠিক তখনই সেখানে ক্যাম্পে কর্নেল অরবিন্দ বাবু আসে। তাকে সেখানে আসতে দেখে সুতপা দেবী বলে, স্যার বলুন, আজ কি রান্না করব? যদিও আজ মাছ মাংস কিছুই নেই। না না, তা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আজ সবজিই রান্না করো, আর এমনিতেও তোমার সবজি রান্না কোনো মাংসের থেকেও কম নয়, বুঝলে? বাবু, আপনিও না কি যে কথা বলেন। হ্যাঁ, জানতাম আপনি দেশের সেবা করেন, কিন্তু তার মাঝেও যে আপনি এত রসিক সেটা আমি জানতাম না। আরে শুধু এটাই নয়, নিজের নাম করলে এখন হয়তো একটু বেশিই হয়ে যাবে। তা তুমি বলছো যখন, তাহলে শোনো, আমি প্রথম থেকেই গরিব অসহায়দের সাহায্য করে থাকি, আর আমার গরিব দুঃখীদের জন্য একটি এনজিও আছে। এখন যদি তোমাদের ওখানে কেউ অসহায় থেকে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে। হ্যাঁ বাবু, অবশ্যই জানাবো। আর এমনিতেও আপনার জন্যই আজ আমরা আমাদের 5 মেয়েদেরকে নিয়ে ভালোভাবেই সংসার চালাতে পারছি। সুতপা দেবী তখন এভাবেই অরবিন্দবাবুর গুণগান করে যাচ্ছিল। আসলে অরবিন্দবাবু এরকমই মানুষ ছিলেন। সে শুধু এনজিওর মাধ্যমে নয়, সর্বদাই সকলকে সাহায্য করত। আর তাই এভাবেই সেদিন সে সুতপা দেবীর সঙ্গে গল্প করছিল। ঠিক তখনই ক্যাম্পের বাইরে বোমা ফাটার আওয়াজ হয়, যেটা শুনে অরবিন্দবাবু বলে, এই যে সুতপা, তোমরা সামলে থেকো, মনে হয় শত্রুপক্ষ আমাদের ক্যাম্পে আক্রমণ করেছে, আমায় এখনই সকলকে জাগ্রত করতে হবে। এই বলে অরবিন্দবাবু সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। এদিকে সুতপা দেবী ভয়ে কাতর হয়ে পড়ে থাকে। তাকে দেখে রামবিনোদ বাবু বলে, এই যে সুতপা, তুমি ভয় পেও না, অরবিন্দু বাবু আছেন মানে উনি সবই সামলে নেবেন। কিন্তু এ কি, উনি তো ওনার বন্দুক নিতেই ভুলে গিয়েছেন। দাঁড়াও, তুমি এখানেই দাঁড়াও, আমি বরং বন্দুকটা দিয়ে আসি। কিন্তু রামবিনোদ, তুমি বাইরে বের হয়েও না, বাইরে প্রচন্ড গুলি বোমা চলছে। না সুতপা, এখন আমি দাঁড়িয়ে থাকলে চলবে না, আমায় এখনই বন্দুকটা দিতে যেতে হবে, আর এতে আমার যাই হোক আমি তাতেই রাজি আছি। রামবিনোদ এভাবেই বলে বন্দুক হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে এবং সে কোনো রকম পজিশন না নিয়েই এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই শত্রুপক্ষ রামবিনোদকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে, যার ফলে গুলির আঘাতে রামবিনোদ সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে সুতপা জানালায় দাঁড়িয়ে সবকিছুই দেখছিল এবং সে তখন দেখে শত্রুপক্ষ রামবিনোদের উপর আক্রমণ করছে। তাই সে তখন থাকতে না পেরে শত্রুপক্ষের সামনে চলে আসে ও তখন তাদের গুলিতে সুতপা দেবীও প্রাণ হারায়। এভাবেই ধীরে ধীরে আরও অনেক প্রাণ যেতে থাকে এবং সেগুলো দেখে কর্নেল অরবিন্দবাবু বলে, এই যে সাথী, শত্রুপক্ষ আমাদের ক্যাম্পের পুরোটাই দখল করে ফেলেছে, এখনই আমাদেরকে এই টালিগঞ্জ ক্যাম্প ছাড়তে হবে। না স্যার, আজ আমরা ওদেরকে যোগ্য জবাব দিয়েই তবে এখান থেকে যাব। আর যদিও আমরা এতটাও কমজোরি নয় যে আমরা পিছনে হাঁটবো, আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। না সুদীপ, তা বললে হয় না, ওরা আমাদের আচমকাই আক্রমণ করেছে,
আর এখন আমাদের হাতে কিছুই নেই। এখন আমাদের মাথা গরম করলে চলবে না। আর তোমরা চিন্তা করো না, আমরা পরের বার নিশ্চয়ই এর যোগ্য জবাব দেব। এই বলে অরবিন্দবাবু তাৎক্ষণিক তার বাকি সাথীদের নিয়ে সেখান থেকে চলে যায় এবং পরের দিন সরকার থেকে সকল শহীদের মৃতদেহ তাদের বাড়িতে পাঠানো হয় এবং রামবিনোদ ও সুতপা দেবীর মৃতদেহ দেখে তার 5 মেয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। তখন বাবা, তোরা কাঁদিস না। তোদের বাবা মা দেশের সেবা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এখন এই নিয়ে তোদের গর্ববোধ করা উচিত। স্যার, আমি সেটা ভেবে কাঁদছি না, কিন্তু এখন আমি আমার 5 বোনকে নিয়ে কিভাবে থাকবো, যেখানে আমাদের আপন বলতে কেউ নেই। না রে মা, এভাবে বললে চলে না। তোদের থাকতেই হবে। আর সৈনিকের জীবনটা এরকমই হয়, যেখানে আমাদের দেশটাই আগে। আমাদের কাছে দেশের থেকে বড় আর কিছুই নেই। আর তোরা চিন্তা করিস না রে মা, ঈশ্বর ঠিকই তোদের কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবেন। অরবিন্দবাবু সেদিন এভাবেই বলে তাদেরকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দীপ্তি বলে, বাবা মা, তোমরা চিন্তা করো না। আমি জানি তোমাদের উপর শত্রুরা পিছন থেকে আক্রমণ করেছে, আর আমি তোমাদের ও বাকি সৈনিকদের মৃত্যুর বদলা অবশ্যই নেব। দিদি, এখন তুই একা নয়, তোর সঙ্গে আমরাও আছি। আর আজ থেকে আমাদের জীবনের লক্ষ্য একটাই, আমরা একদিন না একদিন এর প্রতিশোধ অবশ্যই নেব। হ্যাঁ শিখা, তুই ঠিকই বলেছিস। আর সেটা করতে গেলে আমাদেরকে আগে আরবিতে ভর্তি হতে হবে, আর আমরা ভর্তি হয়েই দেখাবো। তোরা সকলেই আমায় কথা দে। এভাবেই সেদিন তারা 5 বোনে শপথ নিয়ে নেয় ও তারা তাদের লক্ষ্য পূরণ করার জন্য দিনরাত বাড়িতেই আর্মির প্র্যাকটিস করতে থাকে। এমনই একদিন তারা 5 বোনে প্র্যাকটিস করছিল। ঠিক তখনই তাদের এরকম করতে তাদের এক কাকা অমলবাবু দেখে ফেলে। এরপর সে মনে মনে ভাবে, ও তাহলে এরা বাবা মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আর্মি প্র্যাকটিস করছে। দাঁড়া, আমি এদের প্র্যাকটিস ঘোচাচ্ছি। এই দীপ্তি, শুনছিস? তোরা আজই এই বাড়ি থেকে বেরিয়ে যা, কারণ এটা আমার বাড়ি। কিন্তু কাকা, আমরা তো প্রথম দিকে এই বাড়িতে থাকি, আর এটা আমাদের বাড়ি। হ্যাঁ, তাহলে বাড়ির কাগজ বের কর। এই দেখ, আমার হাতে কাগজ আছে। তোর বাবা মারা যাওয়ার আগে এই বাড়িটি আমার নামে লিখে দিয়ে গিয়েছে। অমলবাবু এভাবেই বলে তাদেরকে বাড়ির কাগজ দেখাতে থাকে এবং সেখানে থাকা সকলেই কাগজ দেখে অমলবাবুর বাড়ি বলতে থাকে। আসলে অমলবাবু এরকমই ছিল, আর সে লোককে এভাবেই ঠকাতো। এমনকি সাম্প্রতিক সে খুবই ধনীও হয়ে গিয়েছিল, আর সেটা কিভাবে হয়েছিল কেউই জানতো না। এরপর দীপ্তি বলে, কাকা, আমাদের উপরে দয়া করো। এখন আমাদের এখান থেকে তাড়িয়ে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো? আর যেখানে তুমি তো আমাদের অবস্থা ভালো করেই জানো। এই যে মাসিমা, মেসোমশাই, আপনারা কিছু বলুন। এই শোন, তোদের হয়ে কেউ কিছুই বলবে না, কারণ এরা সকলেই আমাকে দেখে ভয় পায়, বুঝেছিস? আর আমি বলছি মানে তোদের এখান থেকে যেতেই হবে। এভাবেই সেদিন তাদের 5 বোনের স্বপ্ন এক মুহূর্তের মধ্যে ভেঙে যায় ও তারা নিরুপায় হয়ে সেখান থেকে চলে যায় এবং থাকার কোনো জায়গা না পেয়ে রাস্তার ধারেই ঘুমাতে থাকে। এমনই একদিন তারা রাস্তার পাশে ঘুমাচ্ছিল। ঠিক তখনই দীপ্তি একটি চেনাশোনা গলার আওয়াজ পায় ও সে একটি গাছের ঝোপে লুকিয়ে লুকিয়ে কথাবার্তা শুনতে থাকে। তখন, হ্যাঁ, আমি ঠিকই খবর দিচ্ছি। সামনের সপ্তাহেই ভারতীয় সেনা তোমাদের টালিগঞ্জ ক্যাম্পে আক্রমণ করবে। এখন তোমরা সুযোগ বুঝে আগেই ওদের ক্যাম্পে অ্যাটাক করে দাও। হ্যাঁ বুঝেছি, এই নাও তোমার টাকা। আর আগের বারে তোমার ইনফরমেশনের জন্যই আমরা টালিগঞ্জ ক্যাম্প দখল নিতে পেরেছিলাম। তুমি এখন এভাবেই আমাদেরকে ইনফরমেশন দিতে থাকো, আর আমরা তোমাকে মালামাল করে দেব, চিন্তা করো না। হে হে। অমলবাবুর কথা শুনে দীপ্তি সবকিছুই বুঝতে পেরে যায় ও তার কাকা যে শত্রুপক্ষের সঙ্গে মিলে আছে এটাও সে জানতে পেরে যায়। এরপর দীপ্তি ও তার 5 বোন গিয়ে কর্নেল অরবিন্দবাবুকে খবরটা দিয়ে দেয়, যেটা শুনে অরবিন্দবাবু বলে, কি তোমরা সত্যিই বলছো নাকি? তোমাদের খবর যদি সত্যি হয় তাহলে সরকারের পক্ষ থেকে তোমরা অবশ্যই পুরস্কৃত হবে। আর এই যে সোল্ডার্স, তোমরা রেডি তো? তাহলে আমরা কালই অপারেশনের জন্য বের হব। হ্যাঁ স্যার, কিন্তু একটা সমস্যা আছে। যেখানে আমাদের 5 জন সৈনিক ছুটিতে গিয়েছে, এখন ওরা ফেরা পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের মধ্যে 5 জন কম হয়ে যাচ্ছে। সৈনিকদের মুখে এরকম কথা শুনে অরবিন্দবাবু চিন্তায় পড়ে যায়, কারণ সে এতদিন এরকমই একটি সুযোগের সন্ধান করছিল। এরপর ওখানেই দাঁড়িয়ে থাকা দীপ্তি ও তার বাকি বোনেরা ব্যাপারটি লক্ষ্য করে ও তারা শেষে বলে, না স্যার, আমরা পুরস্কার চাই না। আমরা শুধু শত্রুর কাছ থেকে আমাদের বাবা মা ও দেশের বদলা নিতে চাই। এখন আপনাদের সৈনিক কম, তাই আপনি প্রয়োজনে আমাদেরকে যুদ্ধে নিয়ে চলুন।
কিন্তু সেটা কিভাবে সম্ভব? তার জন্য তো স্পেশাল ট্রেনিং এর প্রয়োজন হয়, তাই না? স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের প্র্যাকটিস দেখতাম আর বাড়িতে গিয়ে আমার বোনেদেরকে ট্রেন করতাম। আপনি শুধু একটি সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো আমি দেখছি। তোমরা বরং 5 বোন মিলে কাল আমার কাছে এসো, আমি তোমাদেরকে পার্সোনালি ট্রেনিং দিয়ে দেখব। আর যদি তোমরা সফলতা পাও তাহলে তোমরা আমাদের টিমের সঙ্গে যেতে পারবে। এভাবেই সেদিন অরবিন্দবাবু তাদের 5 বোনকে একটি সুযোগ দেয় ও পরের দিন তারা অরবিন্দবাবুর বাড়িতে গেলে অরবিন্দবাবু তাদেরকে ট্রেন করতে থাকে। তখন সাব্বাস দীপ্তি, তোমরা তো দেখছি সবকিছুই জানো আর সৈনিকে তোমাদের আগ্রহ আছে। হ্যাঁ স্যার, আমি তো আগেই বলেছিলাম যে আমরা আপনাদের দিকে প্র্যাকটিস করতাম। তাহলে তোমাদের আর কিছুই শেখাতে লাগবে না। এখন তোমরা বরং কাল ক্যাম্পে চলে এসো, ওখানেই তোমাদেরকে বন্দুক ও আর্মির ড্রেস দেওয়া হবে। অরবিন্দবাবুর কথা অনুযায়ী পরের দিন তারা আর্মির ড্রেস ও অন্যান্য সামগ্রী পেয়ে যায়। এরপর তারা সকল টিম মিলে সীমান্তে গিয়ে মরিয়া হয়ে যুদ্ধ করতে থাকে এবং তারা কঠোর লড়াই করে সেদিন রাতেই শত্রুপক্ষের কাছ থেকে তাদের টালিগঞ্জ ক্যাম্প ফিরিয়ে নেয়। এরপর অমলবাবু দেশের সঙ্গে প্রতারণা করার জন্য তার কঠোর শাস্তি হয়। এদিকে সরকার থেকে তাদের 5 বোনকেই আর্মিতে চাকরি দেওয়া হয়, যার ফলে তারা 5 বোনই তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় ও তারা আবারও তাদের বাড়িঘর ফিরে পায়, যেটা পেয়ে তারা 5 বোন খুবই খুশি হয়ে যায় ও পরবর্তীতে গর্বের সঙ্গে দেশ সেবা করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।